সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমরা মৃত্যু আপুকে নিয়ে এর আগেও 3টি পর্ব আমরা প্রচার করেছি। তো দর্শক, আমরা মৃত্যু আপুর গল্পটি এতই মর্মান্তিক যে একটি মানুষের আসলে জীবনের গল্প সহজেই তুলে ধরা যায় না। তো তার একটি মানুষের জীবনের গল্পের পিছনে অনেক কিছু লুকিয়ে থাকে। তো দর্শক, আপনারা আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে পার্ট বাই পার্ট দেখতে থাকুন। আপনারা সেখান থেকে মৃত্যু আপুর বিস্তারিত তার জীবনের যে গল্পগুলো সেগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো মৃত্যু আপু, আপনি আমাদেরকে যেমনটা বলেছেন যে আপনি যখন আপনার হাজবেন্ডের সাথে কথা বলছেন যে আপনি তখন প্রথম অন্তঃসত্ত্বা, সেখান থেকে সে বলেছিল যে বাচ্চাটা ফেলে দিতে। তো তারপর থেকে যদি আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলেন। তারপর বলল যে এখন যদি মায়ের কথা শুনে তাহলে সংসারে অশান্তি হবে, তাহলে মৃত্যু তুমি একটা কাজ করো, বেবিটা ফেলে দাও। হ্যাঁ, আমি কই তুমি আবার এটা কি বললা? প্রথম সন্তান মানুষ কি নষ্ট করে? আর মানুষ টাকা দিয়ে ওইটা নিতে পারে, অনেক চেষ্টা করার পরেও হয় না। হলে আমাদের একটা দিছে, দেখো কি হয়। হয় না, আমার পক্ষে এটা সম্ভব না। আচ্ছা মৃত্যু আপু, আমি এখানে আপনার কাছে আরেকটু জানতে চাইবো, সেটা হলো আপনার হাজবেন্ড, আপনি বললেন যে তিনি একজন ভালো চাকরিজীবী, যে তিনি বাংলাদেশ ব্যাংকে চাকরি করে, আপনি বললেন। তো তিনি যখন প্রথম সন্তানের বাবা হলেন, তো তার কাছ থেকে এরকম একটি আচরণ আপনি কি আপনি তখন কি বললেন তাকে, একটু যদি বলেন রিয়াকশনটা আপনার। তাকে আমি বললাম যে না, আমি ফালাবো না। হ্যাঁ, যাই হোক আমি ফালাবো না। এটা আল্লাহ এক সময় বুঝায়, ফালা দাও, মা অশান্তি করবে, তুমি কি অশান্তি চাও সংসারে? এরকম। হ্যাঁ, আমি কই না, আমি ফালাবো না। আল্লাহ পরে বলে যে মৃত্যু ফালাও, এরকম করে না, আমাকে অনেক বুঝাইতেছে আর কি। ঠিক আছে, কিন্তু আমি ইচ্ছা ছিল না আমার ফালানে। তারপর ওর মাকে বলে, হ্যাঁ, যে মা এরকম এরকম মৃত্যু, আমি ওকে বুঝাই বলছি, ও ফালাতে চায় না কিন্তু বুঝাইছি। এখন বলে যে হ্যাঁ। তারপরে আমি বলছি হ্যাঁ, কিন্তু আমি ইচ্ছা করে না, তুমি জোর করতেছো সেজন্য। হ্যাঁ, কিন্তু আমি এখনো ফালাবো না। তারপর ওষুধ এনে দিছিল ওর আব্বু আর কি। ঠিক আছে, আমার হাজবেন্ড আর কি। তো কি হয়েছে ভাই, আমি ওষুধটা খাই নাই। আচ্ছা আপু, আপনি কি বিয়ের পরে আপনার হাজবেন্ডের কোনো আর্থিক অভাব আপনি কি দেখেছেন কিনা? সে কি কোনো আর্থিক সংকটে ছিল কিনা আপনার বিয়ের পর? তো তাহলে প্রথম বাচ্চাটা সে কেন নষ্ট করতে চাইলো, কারণ হিসাবে ও জানে ভালো। ঠিক আছে, সেটা হলো যে ওর আগে যে একটা বেবি আছে, মেয়ে, আমি তো সেটা জানি না। ঠিক আছে, মনে হয় এটা আপনি কখন জানলেন যে তার আগে একটা বিয়ে করেছে এবং তার একটা বেবি আছে? সেটা আমি এই যে আমার এই মেয়ে যখন হইছে তখন শুনতে পারছি। আগেও মেয়ে এখনো মেয়ে। তখন আমার শাশুড়ি বললো প্রথমটাও মেয়ে হইছে, এখনো মেয়ে হইছে। তখন আমি বললাম প্রথমটাও মেয়ে এখনো মেয়ে, কথাটা আমি টার্গেট করে রাখছি। ঠিক আছে, কিন্তু পরে বলবো আর কি। হ্যাঁ, এখন তো আমি যেহেতু আমার সিজারে বাচ্চাটা হয়েছে, এখন তার কোনো কিছু বলা যায় না। সেই জন্য আমি এটা মাথায় রাখছি। রাখার পরে আমি ওনাকে বলি যে এরকম এরকম মা বললো যে প্রথমটাও মেয়ে হয়েছে, এখনো মেয়ে, কি এটা আলা পরে আর কি বলে যে এরকম এরকম আমার আগে একটা বিয়ে হয়েছিল, সেই ঘরে একটা কন্যা সন্তান আছে আর কি, এই জন্য এই কথাটা বলছে আর কি। তখন আমার খুবই কষ্ট লাগছে। ঠিক আছে, যে না জেনে শুনে একটা ছেলেকে বিয়ে করলাম, তাই এতদিন পর জানতে পারলাম সে আবার বিবাহিত, আবার একটা মেয়েও আছে, এরকম জায়গায় পা দিলাম। তখন খুব কষ্ট লাগছিল। কষ্ট লাগার পর তারপর আমার সন্তানের মুখের দিকে তাকায় আবার সেই কষ্টটা দূর করে দিছে। থাক, এখন আমার তো একটা মেয়ে হয়েছে, দেখি সংসারটা টিকে থাকে কিনা, বা আমি আগাইতে পারি কিনা সামনের দিকে, করে যাই ওর সাথে সংসার, কি করব। তারপরে আমি এক সময় ওকে বলি তোমার ওই হাজবেন্ড ওয়াইফের সাথে কিভাবে ডিভোর্স হইলো, কেন ডিভোর্স হইলো, কি ব্যাপার। পরে বলে মেয়ে ভালো না, মেয়ে খারাপ, এইসব আর কি। ঠিক আছে, মেয়ের বাবা একটু ওইখানকার গ্রামের মেম্বার। ঠিক আছে, আবার ওই মেয়ে কিন্তু ওনাদের এলাকারই, বিক্রমপুরেরই। আচ্ছা, তোমাদের এলাকার। তারপরে ও তোমার চাচতো ভাই, ঘটক থাকে না, চাচতো ভাইয়ের মাধ্যমে বিয়ে হয়েছে, তোমার চাচতো ভাই চিনে। তারপরে তোমার বিয়েটা টিকে থাকলো না? কয় না, টিকে থাকলো না। আচ্ছা ঠিক আছে, থাক, মেনে নিলাম আর কি। তো এইভাবে। আর আমার প্রথম বাচ্চাটার কথা বললাম না, বেবিটা নষ্ট হয়েছে, ওর আমার হাজবেন্ড ওষুধ এনে দিচ্ছিল, আমি খাইনি। কিন্তু খাইনি দেখে আমার
শাশুড়ি আবার কি করছে, ওই যে হোমিওপ্যাথি বলে না, হোমিওপ্যাথির থেকে ওই যে পানির মতন যে ওষুধ, কখনো হোমিওপ্যাথি, হ্যাঁ ওই পানিটা এনে আমার বলে যে মিতু খাও। বললাম কি এটা কি মা? কয় খাও, তোমার বাচ্চা পেটে না ভালো আর কি এই সময়। তো আমি তো জানি না কি খাইলে কি হয় না হয়। তো খাইছি, ধরেন ভাইয়া দুপুর দিক দেখাইছি, বিকালের দিকে আমার প্রচন্ড ব্লাড ভাঙা শুরু হয়ে গেছে। তারপর আমি বলতেছি কি ব্যাপার, আমার এরকম ব্লাড ভাঙতেছে কেন? তারপর ওর বাবা আসছে পরে আমার হাজবেন্ড আসছে পরে আমি বললাম যে আমি তখনও বুঝতে পারি না যে আমি যে ওই ওষুধটা খাইছি সেজন্য আমার ব্লাড ভাঙতেছে। তারপরে আমি বললাম যে দেখো আমার এরকম ব্লাড ভাঙতেছে, কিন্তু কেন ভাঙতেছে আমি তো বুঝতে পারতেছি না, আমার তো ডাক্তারের কাছে যাওয়া উচিত। পরে বলে যাচ্ছে ঠিক আছে চলো যাই। পরে তহিদা হসপিটাল, আপনারা আসার সময় খেয়াল করছেন কিনা বলতে পারি না, বিশ্ব রোডে ওইখানে গেছি, শিল্পী ম্যাডামকে দেখাইছিলাম। উনি বললো আপনি তো বেবি পেটে ছিল। আমি জি। বললো কয় মাসের? আমি বললাম 3 মাসের। পরে বললো আপনি কিছু খাইছেন, মানে ওষুধ কিছু? আমি সত্য কথা বলছি ডাক্তারের কাছে যে আমাদের এটা ফালানের চিন্তা ভাবনা ছিল, আমার হাজবেন্ড আমাকে ওষুধ এনে দিচ্ছিল, আমি খাইনি, ফালা দিছি। খাননি এমনি কিছু খাইছেন? আমাকে এমনি কিছু খাইতে আমার শাশুড়ি আর কি আমাকে ওই যে হোমিওপ্যাথির একটা পানি ছোট বোতল এনে দিছিল, বলছিল খাও, গর্ভ হলে খেতে হয়, মানে এসব। পরে বলে ওইটার জন্যই আপনার ব্লাড ভাঙতেছে। তাহলে এখন বলে যে আলট্রাসোনোগ্রাম করেন, তারপরে আমরা বিস্তারিত বলতে পারবো। পরে আলট্রাসোনোগ্রাম করার পরে জানা গেল যে বেবিটা নষ্ট হয়ে গেছে, এখন এটাকে ওয়াশ করতে হবে আর কি, নাহলে তো আমাকে বাঁচানো সম্ভব না। আচ্ছা। তারপর পরে ওকে এসে বললাম, পর এটা তখন তো রাত্রের ঘটনা ওইটা। পরে ম্যাডাম বললো ঠিক আছে আজকে তো রাত হয়ে গেছে, আপনি সব কিছু জোগাড় করে রাখেন, আমরা কালকে ওনাকে সকালে ধরবো আর কি, ঠিক আছে যাই করি। কিন্তু এসব যে চলতেছে আমার সাথে, আমার মা বাবা কিন্তু কেউই জানে না, আমার আব্বু আম্মু, ঠিক আছে, যে আমার বাচ্চা পেটে আমার নষ্ট হয়ে যাচ্ছে, আমি হসপিটালে ভর্তি, কেউই কিছু জানে না। তার পরের দিন সকাল 6টার সময় উঠে আমার হাজবেন্ড আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ওয়াশ করলো এখানে, ওয়াশ করার পর আমি মানে ধরেন আজকে করানো হয়েছে, আমার কালকে গিয়ে জ্ঞান ফিরছে। দুর্বল ছিলাম, আর প্রথম বেবি তো সেজন্য আরো বেশি ছিলাম। তখন আমার আম্মাও জানে না যে আমার মেয়ে হসপিটালে নিয়ে গেছে। তারপরে বাসায় আসলাম, ওদের বাসায় নিয়ে আসছে, বাসায় আসা সুস্থ হয়েছে 1 সপ্তাহ পর। তারপর আমার আম্মুর বাসায় আসছি, ও বলে যে তোমার উপরে এত বড় একটা ধপল গেছে, তুমি কয়দিন তোমার আম্মুর বাসায় গিয়া থাইকা আসো, ভালো হইব তোমার শরীরের জন্য। তারপরে 1 সপ্তাহ পর আমার আম্মুর বাসায় গিয়ে আবার কতদিন থেকে তারপর আবার ওর বাসায় আবার আসছি। আচ্ছা, মাঝখানে আমি একটু বলতে চাই যে আপনি যে জব করতেন কিন্ডারগার্টেনে, তারপরে টিউশনি করতেন, এগুলো কখন ছাড়লেন বা ছাড়তে বাধ্য করলো কিভাবে? এগুলো ছাড়া হয়েছে ওই যে বিয়ের 16 তারিখে বিয়ে হলো না আমার অনুষ্ঠান ভাবে, তখন আমার হাজবেন্ড বলে যে মিতু ছেড়ে দাও, ঠিক আছে, কি জন্য তুমি সকালে উঠে যদি চলে যাও, হ্যাঁ তা আমার আম্মার কষ্ট হয়, ঠিক আছে, তা তুমি ছেড়ে দাও, তোমার মানে তুমি ওই যে স্কুল থেকে যা পাও বা টিউশনি থেকে যা পাও হাত খরচ হিসাবে আমি তোমাকে দিব। আমি বলছি আমারটা আমি নেই, তোমার থেকে আমার হাত খরচ লাগবে না। তো বলে যে না আমি দিব, তুমি এগুলো ছেড়ে দাও আমি দিব। এরকম করতে করতে মানে এক পর্যায়ে সবই ছেড়ে দিছি। তো মাঝখানটা আমি খালুকে বলছি যে, খালু আবার বলছিল যে মিতু যেভাবে চলতেছে ওকে ওইভাবেই চলতে দিও, ঠিক আছে, বন্ধ করো না কোনো কিছু। তারপরে আমি এক পর্যায়ে খালুকে গিয়ে বলি যে খালু আমার তো সব কিছু মানা করে দিতেছে, বন্ধ মানে বলে যে পড়ানো লাগবে না, যেতে হবে না, চাকরি করা লাগবে না। খালু তখন বলে যে বাবু, মানে ওকে সবাই ওখানে আবার বাবু ডাকে, ঠিক আছে, আমার হাজবেন্ডের নাম মোহাম্মদ জামিল হোসেন বাবু, তো ওকে বাবু ডাকা হয় বাড়ির ভিতরে। তা বলে যে বাবু যদি তোমাকে হাত খরচ দেয় তাহলে তুমি তো তোমার করার কোনো দরকার নাই, ছেড়ে দাও মা, ঘরের ভিতরে অশান্তি করে কি করবা। তারপরে এইভাবে এক পর্যায়ে সবই ছেড়ে দিচ্ছে আর কি। আপনার হাজবেন্ড কি দিত আপনাকে হাত খরচ? না, দিত না। তারপর আপনি ছেড়ে দিয়েছেন? দিত না বলতে কি, মানে যখন ছাড়ছি তখন 1 মাস না 2 মাস ঠিক মতন দিছে, তারপর থেকে আর দেয় না। তারপর আর দেয় না। আচ্ছা, তারপর আমরা যেখানে ছিলাম বলেন। তারপরে যে আমার মেয়ে হইলো, মেয়ে হওয়ার পর আমার হসপিটাল থেকে তো আমার মেয়ে, মানে আপনার প্রথম সন্তান যখন নষ্ট করা হলো সেটা তো মানে ইচ্ছাকৃত ভাবেই, তারপরে আবার মানে বেবি আসে। আচ্ছা, এটা কত সালে? এটা 17-তে। 17 সালে? জি। আচ্ছা, 17 সালে। পরে এই বেবি হইলো, বেবি হওয়ার পরে যে বললো আগে মেয়ে এখন মেয়ে, তখন জানতে পারি ঘটনা। তারপরও সংসার করে যাচ্ছি, চলতেছে দিন। তারপরে যখন আমার বেবি হয়েছে সিজারে, তারপর আমার আম্মা বললো যেহেতু মেয়ে সিজারে হয়েছে আপনাদের এখানে থাকা তো সমস্যা, আমার মেয়ে আমি আমার বাসায় নিয়ে যাই।
তারপরে আমার হাজবেন্ড বলে কি না আপনার বাসায় নিতে হবে না, আপনার বাসা অনেক দূর আর রাস্তা ভালো না, ঠিক আছে, আবার কখন কি হয় ডাক্তারের কাছে আসতে হবে, কে নিয়ে আসবে ওকে, আর আপনার বাসায় কোনো পুরুষ নেই, বাবা অফিসে চলে গেলে কে নিয়ে আসবে, আর আমার এখানে আমার খালুরা আছে, খালারা আছে, আমার মা আছে, বোন আছে, এইসব দেখায় ওনাদের বাসায় রাখছে আর কি। তাই রাখার পর আমার মা যেহেতু ওনাদের বাসায় রাখছে, তখন তো আমার ছোটি যেটা বলে, তা তখন তো আমার আম্মু যেতেই হবে আমার কাছে, বলেন যেতে হবে না? তখন আমার আম্মু সকালে যেত, ঠিক আছে, সকালে যেত, বিকালে আসা পড়তো। তা বিকালে আসার পর আম্মু কিন্তু আমার আম্মুর বাসা থেকে নাস্তা করে যেত, আর বিকালে রাত্রে তাই সে আমাদের বাসায় করতো, খালি দুপুরে শুধু আমার শ্বশুর বাড়িতে খেতো আর কি, ঠিক আছে। তা সেখানে আমার আম্মু 21 দিন আমার ওইখানে আসা যাওয়া করতো, 21 দিন ছিল, তারপর থেকে আর আমার আম্মু আর যায়নি। কি জন্য যায়নি? আমার হাজবেন্ড বলে কি মানে কথা কাটাকাটি হচ্ছে, মানে বলতেছে কি জানি মেয়ে হয়েছে, মানে কোনো কিছু মানে বলতেছে দিল না, সেটা আর কি বলতেছে। আল্লাহ, আমার আম্মু কথা ছিল যে 40 দিন হোক, তারপরে দেখুক আমরা দেই না না দেই, বা আমাদের বাসায় যাক, তারপরে আমরা আমার নাতিনকে সাজাই দিব, তাই না, এখানে দিব কেন এটা। তো এরকম কথা বলে কি তোমার মা না বসে বসে 21 দিন আমার বাসায় মানে খাইয়ে গেছে, কোনো কিছু দিয়ে গেল না, মানে একটা খোটা দিয়ে দিচ্ছে, বুঝছেন। আর আমি বলছি আমার মা 21 দিন কি তোমার বাসায় বসে বসে যে খাইয়ে গেছে, আমার মা কি মানে ইচ্ছা করে এসে গেছে, আমি আমার ছুটি পড়ছে সেজন্য আসছে, নাহলে তো তোমার বাসায় আমার মা আসতো না, তাই না, সেজন্য। আর তুমি যদি আমাকে যদি আমার আম্মার বাসায় রাখতে তো আমার মা তোমাদের বাসায় আসতো না, এভাবে। তারপরে 40 দিন পর আমার আম্মার বাসায় পাঠাইছে, পাঠানোর পর আমার আম্মা আমার মেয়েকে একটা চেন দিছে, আর আমার ভাইয়া হাতে চুড়ি দিছে, আর এমনি খেতাবালির যা লাগে সব যাবতীয় দিয়ে দিছে আর কি। আচ্ছা, মানে আপনাদের সংসারের যে মানে মূল অশান্তিটা শুরু হয় সেটা কোন জায়গা থেকে? মূল অশান্তি শুরু হয়, অশান্তি বলতে ও তো অফিসেই থাকে, ও আর কতক্ষণ করবে আমার সাথে অশান্তি, বুঝেন না। রাত্রে আসে যতটুকু সময় থাকে এতটুকুই, কিন্তু এর বড় সমস্যা ওর মা। ঠিক আছে, ওর মা উঠতে বসতে কালী, যেটা আপনাদের বসি কালিনী ডাকে, ঠিক আছে, আমাকে কালিনী একটা বিয়ে করে নিয়ে আসছে, মানে এসব আর কি। তারপরে কিছু দেয়নি শ্বশুর বাড়ি থেকে, ছেলেদের বিয়ে করলে কত কিছু পায়, নিয়ে আসো নাই কেন, এসব আর কি বলে আর কি আমার শাশুড়ি। তারপরে খাওয়া দাওয়ার কষ্ট, ঠিক আছে, উনি যেটা যে ধরেন সাপোজ রান্না করছে, ওনাদের সবার জন্য মাছ হিসাব করা, আবার ওনার ছেলে সকালে নিয়ে যাবে সেটাও হিসাব করা, কিন্তু আমি যে কি খাবো সেটা। দর্শক, আমরা শুনছিলাম মিতু আপার ফ্যামিলির গল্প, এবং তিনি তার পরিবারে যারা আছে তাদের গল্প শুনছিলাম, শাশুড়ির গল্প শুনছিলাম। দর্শক, আমরা হাতে একেবারেই সময় নেই, আমরা তার যে গল্প সে গল্পগুলো আমরা ধারাবাহিকভাবে অন্য কোনো দিন হাজির করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিতু আপা, আজকে আমরা বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন আপনার বাকি গল্প শুনবো, এবং দর্শক আপনার গল্প শুনতে চায়, অবশ্যই আমরা শোনানোর চেষ্টা করব। জি, আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।